স্বরূপ, আমরা দা বেঙ্গল টুডের পক্ষ থেকে বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে সরকারি কর্মচারীদের দিয়ে দেবার ব্যাপারে সুপ্রিম কোর্ট যে চূড়ান্ত রায় দিয়েছে, তারপরেও নানা ছক খুঁজে বেড়াচ্ছে রাজ্য সরকার যাতে দিয়ে দিতে দেরি করা যায় কিংবা না দিতে হয়। চূড়ান্ত পর্যায়ে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রাজ্য সরকার আবারও 25% যে ডিএর বকেয়া দিয়ে অবিলম্বে দিয়ে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছিল, সেটাকে কেন্দ্র করেও রাজ্য সরকার একটা জটিলতা তৈরি করেছে। তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যে এটার জন্য তাদের সময় দেওয়া হোক এবছর ডিসেম্বর পর্যন্ত। গোটা বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে যে আদৌ রাজ্য সরকার ডিএটা দেবে সরকারি কর্মচারীদের? এবং সুপ্রিম কোর্ট এর পরে এরকম কোনো অপশন থাকে যে সুপ্রিম কোর্ট তারপরেও সময় দেবে? দুবার হয়ে গেছে, কারণ এর আগেও 25% দিয়ে দেওয়ার কথা বলেছিল, তারপরে আবারও রাজ্য সরকার সময় চাইছে। দেখুন, দুটো জিনিস অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি। রাজ্য সরকার MA অ্যাপ্লিকেশনটা করেছেন গত কালকে, যেদিন ওই সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটির রিপোর্ট দেওয়ার কথা যে বাকি 75%-এর প্রথম কিস্তিটা কত হবে, যেটা 31শে মার্চের মধ্যে মেটাতে হবে, এবং বাকি কিস্তিগুলো কত কত হবে, যেটা 15ই এপ্রিল মের মধ্যে মেটাতে হবে। এখন রাজ্য সরকার MA অ্যাপ্লিকেশনে জানিয়েছেন দুটো বিষয়। এক নম্বর হচ্ছে ভোটের জন্য তাদের খরচ হবে, সে কারণে তারা এখন দিতে পারছেন না, ডিসেম্বর 2026 অবধি তাদের সময় দেওয়া হোক। একদম সুনির্দিষ্টভাবে আমরা বলছি 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার কর্মীদের পেনশন, ভাতা এবং বেতন বাবদ যে বাজেট বরাদ্দ করেছিলেন, তার মধ্যে 25,262 কোটি টাকা খরচ করেননি। সেই টাকাটা রাজকোষে পড়ে আছে। আর কেন্দ্রীয় অর্থ কমিশন এই সূত্রে 9,000 কোটি টাকা রাজ্যকে দিয়েছিল, সেই টাকাটাও রাজ্য খরচ করেননি। অর্থাৎ রাজ্য কর্মীদের বেতন, পেনশন এবং ভাতা খাতে 34,262 কোটি টাকা রাজকোষে পড়ে আছে, যার জন্য রাজ্য সরকারকে ভোটের জন্য বরাদ্দ খরচ থেকে 1 নয়া পয়সা নিতে হবে না। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার বলেছিলেন তাদের 23,000 কোটি টাকা লাগবে ডিএ মামলার রায় কার্যকর করতে। 1500 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলেছেন 41,770 কোটি টাকা লাগবে। ক্যালকুলেটর নিয়ে বসবেন, এই 41,770 কোটি টাকার 88% হচ্ছে 34,262 কোটি টাকা। অর্থাৎ 100% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার 88% টাকা রাজ্য সরকারের কাছে আছে। আর বাকি 12%-এর দায়িত্ব আমরা নিচ্ছি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকার বলুন, আমরা দেখিয়ে দেবো যে কোথায় এই টাকাটা আছে। দ্বিতীয় যে বিষয়টা, একটা ভয়ঙ্কর খেলা তারা খেলেছেন। তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে ওই যে 215 পাতার MA অ্যাপ্লিকেশন করেছেন, তার 147 নম্বর পাতায় বলেছেন তারা 3,17,954 জন রাজ্য সরকারি কর্মচারী এবং 58,157 জন অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের এই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএটা দেবেন। অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী বাদ দিয়ে দিচ্ছে, মানে এখানে বিভাজন। শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, এরা সব বাদ। এখানে রাজ্য সরকার দুটো জিনিস করতে চেয়েছেন। এক নম্বর হচ্ছে যে মামলাটাকে জটিল করে তোলা। কারণ স্বাভাবিকভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তো শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মামলা করিনি, আমরা মামলা করেছিলাম রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তাদের জন্য। তারা তো এই শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা সবার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডিএটা আমরা ধারাবাহিকভাবে দীর্ঘকাল ধরে পেয়ে আসছি। রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনাররা যেভাবে পাচ্ছে একইভাবে, একই হারে, একই সময় থেকে তারাও পাচ্ছেন। কাজেই একটা বিভাজন করে দিয়ে মানে দুপক্ষকে লড়িয়ে দিতে চাইছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি, এখন বিষয়টা আমরা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কন্টেম্পট পিটিশন দাখিল করেছি। সেই কন্টেম্পট পিটিশনের শুনানি হবে। কিন্তু তার থেকেও বড় কথা, এখন সুপ্রিম কোর্টের সামনে বড় প্রশ্ন যে সুপ্রিম কোর্ট তার মর্যাদা রক্ষায়, তার অস্তিত্ব রক্ষায় রাজ্য সরকারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন।
কারণ এই প্রথম সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছেন যে রায়টা কার্যকর করার দায়িত্ব রাজ্য সুপ্রিম কোর্ট নিজেই সরকারের নিয়ে উপর নিয়েছে, রাখেননি, হ্যাঁ। নিজেরা নিজেদের দায়িত্বে রেখেছেন এবং ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি তৈরি করে দিয়েছেন, যে কমিটি ইন কনসালটেশন উইথ স্টেট অথরিটিস 6ই মার্চের মধ্যে দ্বিতীয় 75% দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তিটা কবে দেবে, মানে কত পরিমাণ হবে সেটা জানিয়ে 31শে মার্চের মধ্যে দেবে। আর 15ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট দেবে, 15ই মের মধ্যে সমস্ত দিয়ে মিটিয়ে দিতে হবে। এরপর যদি সুপ্রিম কোর্ট রাজ্যের ওই MA অ্যাপ্লিকেশনকে গুরুত্ব দিয়ে সময় বাড়ানোর কোন রকম পদক্ষেপ নেন, তাহলে আজকে 10 বছর ধরে মামলা 11 বছরে পদার্পণ করেছে। এমনিতেই মামলার যে দীর্ঘসূত্রতা, তাতে ব্যাপক ক্ষতি হয়ে গেছে। এরপরে যদি সুপ্রিম কোর্ট এরকম সময় ভিত্তিক রায় দেওয়ার পরেও যদি আবার রাজ্য সরকারের MA অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এই 15ই মে সময়সীমা অতিক্রম করে, তাহলে সারা ভারতবর্ষের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা সুপ্রিম কোর্টের উপর চলে যাবে। কারণ এতদিন ধরে আমরা জেনে এসেছি, সংবিধানও আমাদের তাই বুঝিয়েছে, যে যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য, বেশ। এবং সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ অথরিটি। তবুও কেন্দ্রীয় সরকারের কাছে যে সুযোগটা আছে, যে যদি কেন্দ্রীয় সরকারকে কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেন, তাদেরকে তৎক্ষণাৎ সেটা মানতে হয়। কিন্তু যদি সংসদের উভয় পক্ষে তাদের নিরঙ্কুশ গরিষ্ঠতা থাকে, তারা বিল এনে সেটা আইনে পরিবর্তন করে সেই রায়টাকে অকার্যকর করে দিতে পারেন। কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু রাইট। রায়টা মানতেই হবে। শ্যামলবাবু, আমার খুব সংক্ষেপে যদি বলেন যে আপনারা এখনো প্রত্যাশা করছেন যে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়ে তার যে দায়িত্ব সে নিজে কাজে নিয়েছে সেটা কার্যকর করবে। দেখুন, এটা হচ্ছে একেবারে সাংবিধানিক জটিলতার প্রশ্ন এসে গেছে। এখন যদি একটা রাজ্য সরকার, সে যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে এভাবে, শুধু নির্দেশ নয়, সুপ্রিম কোর্ট একটা ডিরেকশন দিয়ে বলে দেয়নি তুমি এটা কার্যকর করো, তার দায়িত্বটাও নিজে নিয়েছে, তাহলে এই ব্যর্থতাটা কিন্তু সুপ্রিম কোর্টের। হ্যাঁ, কাজী সুপ্রিম কোর্টের নিজের উপর যে মানুষের আস্থা, সেটা বজায় রাখতে সুপ্রিম কোর্টকে দৃঢ় অবস্থান, দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিতেই হবে। বেশ। একটা জিনিস অত্যন্ত স্পষ্টভাবে আমরা বলি, যে আদালত, এই যে সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, স্যাট বলুন, জেলা আদালত বলুন, নিম্ন আদালত বলুন, টিকে আছে কিন্তু ওই মাননীয় বিচারপতি, বিচারক, আদালত কর্মী বা ইনফ্রাস্ট্রাকচারের উপর নয়, বড় বড় বিল্ডিং এর উপর নয়, বেশ। বিচার ব্যবস্থার উপর। বেশ। মানুষের অ- আস্থা, ভরসা এবং আদালত শেষ অ- আস্থার অনেক জায়গা, অনেক ধন্যবাদ শ্যামলবাবু, আমার এই একদম শেষ। বিশ্বাসটার উপর। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ।